নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তিনাদের উদ্দেশ্যে অবশ্যই ধন্যবাদ। আর যিনারা আজ আমার এই চ্যানেলটা নতুন ভিজিট করছেন তিনাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দেবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নোটিফিকেশনটাকে অল করে দিলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সময় মতো সেগুলো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা কে। উড়িষ্যায় বেড়াতে গিয়েছিলাম আমি আর রূপলাল। এদেশে সেদেশে ঘুরে ভুবনেশ্বরে গিয়ে হাজির হলুম। এক দুপুরবেলায় খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে গেলুম। যাওয়ার সময় পাণ্ডা সাবধান করে দিলে আমরা যেন সন্ধ্যা হবার আগেই ফিরে আসি, কারণ খণ্ডগিরিতে নাকি নরখাদক বাঘের বিষম উপদ্রব হয়েছে। বাঘের কবলে পড়ে 1 মাসের মধ্যে 5 জনের প্রাণ গিয়েছে। এই কথা শুনে ভয় পেলুম না, কারণ আমাদের সঙ্গে বন্দুক ছিল। খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে গেল এবং বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গেই সারা আকাশ কালো করে শুরু হলো ঝড় ও বৃষ্টি। তাড়াতাড়ি ছুটে এসে ডাক বাংলোর ভেতরে আশ্রয় নিলুম। বিকাল গেল, সন্ধ্যাও উতরে গেল, কিন্তু সে ঝড় বৃষ্টি তবু থামল না। বাংলোর বেয়ারা এসে বললে, বাবু, আজ আর আপনারা এখান থেকে যাবেন কেমন করে? রূপলাল বললে, কেন, যেমন করে এসেছি তেমনি করেই ফিরে যাব, অর্থাৎ 2 পায়ে ভর দিয়ে। বেয়ারা ঘাড় নেড়ে বললে, আজ আর তা পারবেন না। একেই ঝড় জল, তার ওপরে শুনেছ তো। আমি বললাম, হ্যাঁ, বাঘের উপদ্রবের কথা বলছো তো? শুনেছি। বেয়ারা বললে, খালি বাঘ নয়, পেতনির ভয়ও আছে। রূপলাল বললে, তাহলে আজ আমরা এই বাংলোতেই রাত কাটাবো। জীবনে কখনো পেতনি দেখিনি, আজ তাকে দেখব। আর যদি পছন্দ হয় তাহলে পেতনিকে বিয়ে করে দেশে ফিরব। বেয়ারা বললে, বাবু, আপনি জানেন না তাই ঠাট্টা করছেন। বেশ, আপনারা তাহলে আজ এখানে থাকবেন তো? আমরা বললুম, হাঁ। বেয়ারা বললে, তাহলে আপনাদের জন্য রান্না বান্নার আয়োজন করি গে। এই বলে সে চলে গেল। রাত হলো, বৃষ্টি এখনো ঝরছে, ঝড় এখনো গর্জন করছে। রাত্রে খেতে বসেছি। এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন করাঘাত হতে লাগলো। আশ্চর্য, ভাবতে লাগলুম, এমন স্থানেই দুর্যোগে দরজায় ঠেলে গিয়ে। বেয়ারা চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, কে? বাহির থেকে ভীত কাতর নারী কণ্ঠে সাড়া এলো, শিগগির দরজা খুলে দাও, নইলে প্রাণে মারা গেলুম। বুড়ো বেয়ারাটা সেইখানে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো।
আমি বললুম, অমন করছো কেন? যাও, দরজা খুলে দাও। বেয়ারা এক পাও নড়ল না, সেইখানে দাঁড়িয়ে তেমনি করেই কাঁদতে লাগল। রূপলাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল। বেয়ারা ছুটে গিয়ে দরজার পিঠ দিয়ে দাঁড়িয়ে মিনতি করে বলল, পায়ে পড়ি বাবু, দরজা খুলবেন না, ও মানুষ নয়। রূপলাল বললে, বলেছি তো আমি পেতনিকে বিয়ে করতে চাই, ও মানুষ না হলেই আমি বেশ খুশি হব। বাহির থেকে আবার আর্তস্বর শোনা গেল, বাঘ বাঘ, রক্ষা করো রক্ষা করো। রূপলাল আর বাধা মানলে না, বেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে এক টানে সে দরজাটা খুলে দিল। একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে দরজা ঠেলে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করলে একটি স্ত্রী মূর্তি। তাকে ভালো করে দেখবার আগেই বাতাসের ঝাপটে ঘরের আলোটা নিভে গেল। বেয়ারা হাউমাউ করে চেঁচিয়ে কেঁদে উঠল। সেই অন্ধকার রাত্রি, সেই ঝড় বৃষ্টির হুলুস্থুলুস, সেই পার্বত্য অরণ্যের ঘন ঘন দীর্ঘশ্বাস, সেই অভাবিত অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব এবং আলোকহীন ঘরের ভিতরে বেয়ারার সেই ক্রন্দনস্বর, এই সমস্ত মিলে চারিদিকে কেমন একটা ছমছমে অস্বাভাবিক ভাব সৃষ্টি করলে। আমি ব্যস্ত হয়ে বললুম, রূপলাল, শিগগির দরজা বন্ধ করো, আমি আবার আলোটা জ্বেলে নিই। রূপলাল দরজা খিল তুলে দিলে, আমি আলোটা জ্বালালুম। কৌতূহলী চোখে ফিরে দেখলুম ঘরের কোণে দাঁড়িয়ে একটি অসীম সুন্দরী মেয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ, কাঁধ ও বুকের ওপর এসে পড়েছে এবং তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে। মেয়েটির বয়স হবে 18 কি 19। ঘরের আর একদিকে মেঝের ওপরে উবু হয়ে বসে হাতে মুখ ঢেকে বুড়ো বেয়ারাটা তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মেয়েটি প্রথমেই আশ্চর্যভাবে জিজ্ঞেস করলে, ও লোকটি অমন করে কাঁদছে কেন? রূপলাল হাসতে হাসতে বললে, ওর ধারণা আপনি একটি নিখুঁত পেতনি। মেয়েটি চমকে উঠল। তারপর মুখের উপর থেকে চুলের গোছা সরিয়ে দিয়ে বললে, আমায় কি পেতনির মতো দেখতে? কিন্তু সে কথা থাক, বড় বিপদ থেকেই আপনারা আমায় উদ্ধার করলেন। তার বিপদের ইতিহাস হচ্ছে এই, সে খণ্ডগিরি দেখতে এসেছে, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে এতক্ষণ সে একটা গুহার ভিতরেই ঢুকে আত্মরক্ষা করেছিল। হয়তো সে রাতটা কাটিয়ে দিত, কিন্তু গুহার কাছেই বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয়ে সে এখানে পালিয়ে এসেছে। রূপলাল নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটির হাতে দিয়ে বললে, আপনার কাপড় চোপড় সব ভিজে গেছে, পাশের ঘরে গিয়ে ভিজে কাপড় ছেড়ে আপাতত এই চাদরখানা ব্যবহার করতে পারেন। কিন্তু আজ রাতে খাবেন কি? আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়েটি পাশের ঘরে যেতে যেতে বললে, এক রাত না খেলে কেউ মরে না। আমিও রূপলাল আলোর শিখাটা খুব কমিয়ে দিয়ে শুয়ে পড়লুম। বন্দুকটাকেও শুইয়ে রাখলুম ঠিক আমাদের মাঝে। শুয়ে শুয়ে শুনতে লাগলুম বন জঙ্গলের উপরে পাহাড়ের বৃষ্টি বাদলের অশান্ত নৃত্য এবং নুপুরের ধ্বনি। রূপলাল আমার কানের কাছে মুখ এনে বললে, আচ্ছা ভাই, ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু উদ্ভট বলে মনে হলো না? আমি বললুম, কেন? রূপলাল বললে, ও মেয়েটি কে? ওর কি কোনো অভিভাবক নেই? অত বড় মেয়েকে কেউ কি একলা এই বিদেশে ছেড়ে দেয়? ওর মাথায় সিঁদুর নেই, গায়েও একখানা গয়না নেই, ওর সবই যেন কেমন রহস্যময়। আমি পাশ ফিরে শুয়ে বললুম,
ওই সব বাজে কথা ভেবে তুমি মাথা গরম করতে থাকো, ততক্ষণ আমি এক ঘুম ঘুমিয়ে নিই। আমার যখন বেশ তন্দ্রা আসছে, তখন শুনলুম রূপলাল আপন মনে বলছে, অমন সুন্দরী মেয়ে, কিন্তু তার চোখ দুটো কি তীক্ষ্ণ। ওর চোখ দুটো যেন ওর নিজের চোখ নয়, যেন কোনো হিংস্র জন্তুর চোখ। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ কি একটা অস্বস্তির ভাব নিয়ে আমি ধড়মড় করে জেগে উঠলাম। তারপর চোখ খুলেই যে দৃশ্য দেখলুম, সারা জীবনে কোনোদিন তা ভুলতে পারবো না। এ ঘর থেকে পাশের ঘরে যাবার দরজার দিকে পিছন করে মাটির উপরে স্থিরভাবে বসে আছে একটা প্রকাণ্ড বাঘ। আমার বুকের গতি হঠাৎ যেন থেমে গেল। অত্যন্ত আড়ষ্টভাবে স্তম্ভিত নেত্রে বাঘটার দিকে তাকিয়ে রইল। সেও তাকিয়ে রইল আমার দিকে। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। ইতিমধ্যে অল্পে অল্পে হাত সরিয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরলাম। বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর হঠাৎ হেঁট হয়ে পড়ল লাফ মারবার জন্য। চোখের নিমেষে আমিও বন্দুকটা নিয়ে উঠে বসলাম এবং তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ল। একটা উল্টো ডিগবাজি খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে স্ত্রী কণ্ঠে বারবার ভীষণ আর্তনাদ। দড়াম করে একটা দরজা খোলার শব্দ। দ্রুত পদধ্বনি। তারপরে সব আবার স্তব্ধ। বন্দুক হাতে করে অভিভূতের মতো বিছানার উপর বসে রইল। রূপলাল জেগে বিছানার উপর থেকে নিচে লাফিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো বলে উঠল, কে কে চেঁচালে এমন করে? কে বন্দুক ছুড়লে? আমি বললুম, বাঘ বাঘ। এখন ও ঘরে গিয়ে ঢুকেছে, সেই মেয়েটি চিৎকার করছে। সর্বনাশ, বাঘ বোধ হয় তাকেই ধরেছে। বলতে বলতে বেগে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকল। আমিও বন্দুক আর লণ্ঠনটা নিয়ে তার সঙ্গে ছুটলুম। পাশের ঘরে কেউ নেই, খালি একটা খোলা দরজা দিয়ে হু হু করে জোলো হাওয়া আসছে। রূপলাল বেদনা বিদীর্ণ স্বরে বললে, আর কোনো আশা নেই, অভাগী শেষটায় সেই বাঘের কবলেই গিয়ে পড়ল। কিন্তু বাঘ এখানে এলো কেমন করে? রূপলালের কথার কোনো জবাব দিলুম না। আমি তখন আর একটা ব্যাপার সবিস্ময় লক্ষ্য করছিলাম। ঘরের ভিতর একটা একটানা রক্তের রেখা বাইরের দিকে সোজা চলে গিয়েছে। পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ, মানুষের পা। সবিস্ময়ে বললুম, দেখো রূপলাল, দেখো কি আশ্চর্য ব্যাপার। রূপলাল অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। তারপর থেমে ধীরে ধীরে বললে, এ তো রক্ত, কিন্তু একটাও বাঘের পায়ের দাগ নেই কেন? এই পায়ের দাগগুলো দেখে মনে হয় যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে, আর সেই আহত পায়ের রক্ত ছাড়তে ছাড়তে সে ঘর থেকে হেঁটে বাইরে বেরিয়ে গিয়েছে। বাঘ যদি সেই মেয়েটিকে ধরে নিয়ে যেত, তাহলে তাকে মুখে টেনে হিজড়েই নিয়ে যেত, আর তাহলে এখানে কখনোই এমন পায়ের ছাপ পড়তো না। সেই রক্তের দাগ ধরে আমরা বাইরে বেরিয়ে গেলুম। এবারে দেখলুম কাদার উপর দিয়ে একজোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গিয়েছে। রূপলাল মাথা নেড়ে বললে, তুমি ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছ নিশ্চয়ই। সেই মেয়েটি আবার পালিয়েছে, বাঘটা কিছুই এখানে আসেনি। আমি দৃঢ়স্বরে বললুম, আমি নিজের চোখে বাঘ দেখেছি, নিজের হাতে গুলি করেছি।
আর সে নিশ্চয়ই আহত হয়েছে। রূপলাল বলল, তোমার গুলি খেয়ে বাঘ কি পাখি হয়ে ডানা মেলে আকাশে উড়ে গেল? দরজার সামনে এই কাদামাটি, কিন্তু এখানে বাঘের পায়ের দাগ কোথায়? ঘরের ভিতরে মেয়েটি ছিল, কেবল সেই যে বেরিয়ে গেছে তার স্পষ্ট চিহ্ন কাদার উপরে রয়েছে। কোনো বাঘ ঘর থেকে বেরোয়নি। আমার বোধ হয় তোমার গুলিতে সেই মেয়েটি আহত হয়ে পালিয়ে গেছে। হঠাৎ একটি বিচিত্র সম্ভাবনা আমার মাথার ভিতর জেগে উঠল। তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভিতরে এনে সজোরে দরজা বন্ধ করে দিয়ে সভয়ে আমি বললুম, রূপলাল, পৃথিবীর সব দেশের লোকেরই একটা বিশ্বাস আছে, কোনো কোনো বাঘ নাকি আসলে বাঘ নয়। রূপলাল, আজ রাত্রে যে স্ত্রীলোকটা এখানে এসেছিল সে কে? গুলি করলুম বাঘকে, চিৎকার করলে একটা স্ত্রীলোক, এর মানে কি? সে কে? কে সে? রূপলাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল। অনেকক্ষণ পরে সে বললে, তুমি কি বলতে চাও? তাহলে ওই বুড়ো বেয়ারাটার কথাই সত্যি? তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যদি আমার গল্পটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং এইরূপ গল্প পাওয়ার জন্য নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব, আপনাদের মনোরঞ্জনের জন্য সেগুলো সময় মতো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, যতক্ষণ না নতুন গল্প নিয়ে ফিরছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।